আসসালামু আলাইকুম, স্বাগত এনএনটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি খাদিজা পপি। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। ডিসেম্বরে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। তারেক রহমানের জন্মদিন আজ উদযাপনে বারণ। ডিসেম্বরে ঢাকায় ভারত বাংলাদেশ উচ্চ পর্যায়ে বৈঠক। করাচি থেকে গোলা বারুদের জাহাজ আসার সংবাদটি গুজব। চোর প্রতিমন্ত্রীর ডাকাতি স্ত্রী। বাংলাদেশ ব্যাংকের ৬ কর্মকর্তাকে আজ দুদকে জিজ্ঞাসাবাদ। মধ্যরাতে হাসনাতের পোস্ট ঐক্যের ডাক। এবারে বিস্তারিত। বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতা এবং কার্যকারিতা বৃদ্ধির জন্য আন্তরিকভাবে কাজ করছে এবং এই উদ্দেশ্যে বিভিন্ন কমিশন গঠন এবং আইনের সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরুণী আক্তার। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচনী হয়রানিমূলক মামলা ঠেকাতে কমিটি গঠন এবং এ ধরনের মামলাকারীদের শাস্তির আওতায় আনার চিন্তা দেশের আইন ও বিচার ব্যবস্থার সাথে সম্পর্কিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইন সংশোধনের খসড়ায় বিষয়টি সরকারের একটি বড় পদক্ষেপ, যা বিশেষভাবে মানবতা বিরোধী অপরাধের বিচারের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ। সরকারের ইচ্ছা যে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু সরাসরি আদালতের মাধ্যমে তা করার ক্ষমতা নেই। এটি একটি গুরুত্বপূর্ণ দিক। আইন উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুলের বক্তব্য থেকে বোঝা যায় যে বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতা এবং কার্যকারিতা বৃদ্ধির জন্য আন্তরিকভাবে কাজ করছে এবং এই উদ্দেশ্যে বিভিন্ন কমিশন গঠন এবং আইনের সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে। গণ আন্দোলন দমনের বিষয়টি এবং সাইবার নিরাপত্তা আইন বাতিলের প্রসঙ্গেও নির্মল প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। বিশেষ করে ভার্চুয়াল অপরাধের ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তনের উদ্যোগ প্রশংসনীয়। শেখ হাসিনার বোধগম্য পালানোর ঘটনা এবং নেতাকর্মীদের নিয়ে উদ্বেগ প্রকাশও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার একটি গুরুত্বপূর্ণ দিক। এসব বিষয়গুলোর ওপর আইন উপদেষ্টার মন্তব্যগুলো দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা জন্ম দিতে পারে। সবশেষ মামলার ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রক্রিয়ার পুনর্বিবেচনা এবং মিথ্যা মামলার বিরুদ্ধে কার্যকর আইন প্রণয়নের প্রয়োজনীয়তা বিশেষভাবে উল্লেখযোগ্য। আইন উপদেষ্টার এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে দেশের আইন পরিস্থিতি উন্নয়নে সহায়ক হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রস্তুতি চলছে। প্রস্তুতির মধ্যে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সও ভাড়া করা হয়েছে এবং তার চিকিৎসক দল ও পরিবারের সদস্যরা সার্বক্ষণিক বিষয়টি দেখভাল করছেন। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরুণী আক্তার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান পারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার প্রস্তুতি চলছে। নভেম্বরের শুরুতে বিদেশে যাওয়ার পরিকল্পনা থাকলেও তার শারীরিক অবস্থার কারণে সেটি সম্ভব হয়নি। এখন আবারও তাকে বিদেশে নিয়ে যাওয়ার লক্ষ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। ডিসেম্বরের শুরুতে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে তার বড় ছেলে তারেক রহমানের সাথে সাক্ষাৎ হবে। খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রস্তুতির মধ্যে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে এবং তার চিকিৎসক দল এবং পরিবারের সদস্যরা সার্বক্ষণিক বিষয়টি দেখভাল করছেন। বর্তমান তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা স্থিতিশীল হয়েছে বলে জানানো হয়েছে। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া বিভিন্ন জটিল রোগে আক্রান্ত, যার মধ্যে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুসের সমস্যা, কিডনি জটিলতা, অ্যাথরাইটিস এবং ডায়াবেটিস অন্তর্ভুক্ত। তিনি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং একটি অস্ত্রোপচারও করা হয়েছিল। বিদেশে যাওয়ার পর তিনি চিকিৎসা শেষে সৌদি আরবে ওমরা পালনের কথাও ভাবছেন, যদিও সেটা তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপির কোনো কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি দলের নেতাদের কাছে একটি নির্দেশনা ছিল। এই সিদ্ধান্তটি দলের নেতৃবৃন্দ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপির কোনো কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি দলের নেতাদের কাছে একটি নির্দেশনা ছিল। এই সিদ্ধান্তটি দলের নেতৃবৃন্দ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন, কারণ দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে এটি একটি যথার্থ পদক্ষেপ বলে মনে হচ্ছে। তারেক রহমানের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ২২ বছর বয়সে এবং তিনি নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে দলের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। 1-11 সরকারের সময়ে তাকে কারাবরণ এবং নির্যাতনের শিকার হতে হয়েছে, কিন্তু সেখান থেকে ফিরে তিনি দলের নীতি নির্ধারণী কার্যক্রমে সক্রিয় হয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্য থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার জন্মদিনে কোনো বিশেষ আয়োজন না করে দলটি দেশের মানুষের হয়ে এবং তাদের নিরাপত্তার সাথে একটি দায়িত্বশীল সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ভারত রাজনৈতিক সম্পর্ক একটি অচল অবস্থার মধ্যে পড়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর।
এই পরিস্থিতি কাটানোর লক্ষ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সম্প্রতি একটি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরুণী আক্তার। বাংলাদেশ ভারত রাজনৈতিক সম্পর্ক একটি অচল অবস্থার মধ্যে পড়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর। এই পরিস্থিতি কাটানোর লক্ষ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সম্প্রতি একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং আগামী ডিসেম্বরে ঢাকায় এক উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার আভাস রয়েছে। এটি হবে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের মধ্যে প্রথম সরকারি বৈঠক। এই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এবং ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নেতৃত্ব দেবেন। বৈঠকে বিদ্যমান চুক্তি ও সমঝোতা স্মারক এবং পূর্ববর্তী বৈঠকের সিদ্ধান্তগুলির অগ্রগতি সম্পর্কে আলোচনা হবে। বিশেষজ্ঞদের মতে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর জন্য যত দ্রুত সম্ভব এই বৈঠক হওয়ার প্রয়োজন। বাংলাদেশের প্রধান উপদেষ্টার ভাষ্য অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য ঢাকা সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক আবেদন করা হবে। তবে বিজেপি সরকার বিশ্বাস করেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার খবর পরবর্তীভাবে পরিবেশন করা হচ্ছে, যা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। ভারতীয় হাইকমিশন বাংলাদেশি পর্যটকদের ভিসা ইস্যু সীমিত করার পাশাপাশি ভারতীয় প্রকল্পগুলোর কাজ থমকে গেছে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে। বর্তমান পরিস্থিতির মোকাবিলায় দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক অত্যন্ত জরুরি। পাকিস্তানের করাচি থেকে যে জাহাজটি এসেছে তার নাম MV ইউয়ান জিয়ান ফাজং এবং এটি থেকে নামানো হয়েছে 370টি কন্টেইনার। এর মধ্যে 297টি কন্টেইনার এসেছে করাচি থেকে এবং 73টি কন্টেইনার এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। পাকিস্তানের করাচি থেকে যে জাহাজটি এসেছে তার নাম MV ইউয়ান জিয়ান ফাজং এবং এটি থেকে নামানো হয়েছে 370টি কন্টেইনার। এর মধ্যে 297টি কন্টেইনার এসেছে করাচি থেকে এবং 73টি কন্টেইনার এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। কন্টেইনারগুলোর মধ্যে প্রধানত টেক্সটাইল শিল্পের কাঁচামাল, কাঁচ শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রং এবং কাপড় রয়েছে। উল্লেখযোগ্য পণ্যগুলোর মধ্যে 42টি কন্টেইনারে পেঁয়াজ এবং 14টি কন্টেইনারে আলু রয়েছে। এছাড়া ফেব্রিক্স, চুনাপাথর, সোডা অ্যাশ, ম্যাগনেসিয়াম কার্বনেট, ডলামাইট ইত্যাদি পণ্যেরও উল্লেখ রয়েছে। এই পণ্যসমূহ বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারা আমদানি করা হয়েছে, যেমন আকিজ গ্লাস কারখানা, প্যাসিফিক জিন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, নাসির গ্লাস, এক্স সিরামিক্স এবং হাফিজ কর্পোরেশন। এই তথ্যগুলো প্রকাশ পাওয়ার পর মিথ্যা সংবাদটির বিরুদ্ধে আরও সচেতনতা বৃদ্ধির গুরুত্ব বেড়ে গেছে। মহিবুর রহমান মহিবের স্ত্রী ফাতেমা আক্তার রেখার সম্পদ বৃদ্ধি এবং জমির মালিকানা নিয়ে কিছু বিতর্ক রয়েছে, যেখানে সরকারি প্রতিনিধি এবং তাদের পরিবারগুলোর মধ্যে ব্যবসায়িক স্বার্থ এবং সম্পদ বন্টনের বিষয়গুলো অনেক সময় বিতর্কের কারণ হয়ে দাঁড়ায়। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। মহিবুর রহমান মহিবের স্ত্রী ফাতেমা আক্তার রেখার সম্পদ বৃদ্ধি এবং জমির মালিকানা নিয়ে কিছু বিতর্ক রয়েছে, যেখানে সরকারি প্রতিনিধি এবং তাদের পরিবারগুলোর মধ্যে ব্যবসায়িক স্বার্থ এবং সম্পদ বন্টনের বিষয়গুলো অনেক সময় বিতর্কের কারণ হয়ে দাঁড়ায়। মহিবুর রহমানের স্ত্রী কলেজ শিক্ষিকা ফাতেমা আক্তার রেখার সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি যে পদে আছেন সেখানে নির্দিষ্ট আয়ের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তার সম্পদ বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এ ধরনের পরিস্থিতি সমাধানের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে স্বচ্ছতা বৃদ্ধি, সম্পদ প্রদর্শন এবং আয়ের উৎস স্পষ্ট করে উল্লেখ করা প্রয়োজন। এতে জনগণের আস্থা বৃদ্ধি পেতে পারে এবং রাজনৈতিক প্রতিনিধিদের মধ্যে দায়িত্বশীলতা নিশ্চিত হবে। দুর্নীতি দমন কমিশন দুদক ইসলামী ব্যাংক থেকে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শুরু করতে যাচ্ছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরুণী আক্তার। দুর্নীতি দমন কমিশন দুদক ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ শুরু করতে যাচ্ছে। আজ বুধবার 6 জন কর্মকর্তাকে এবং আগামীকাল বৃহস্পতিবার আরও 7 জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এই জিজ্ঞাসাবাদের উদ্দেশ্য তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে বলা হয়েছে। অভিযোগের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো যেমন মেসার্স মুরাদ এন্টারপ্রাইজ, ইউনাইটেড সুপার ট্রেডার্স ও সেঞ্চুরি ফুড প্রোডাক্টস তাদের ঋণের মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ী।
দুদক এই বিষয়ে তদন্ত শুরু করেছে এবং সংক্রান্ত কর্মকর্তাদের ভূমিকার বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য তাদেরকে হাজির হতে বলা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং খাতে অনিয়ম এবং দুর্নীতির পরিস্থিতি মোকাবেলার চেষ্টায় অংশ হিসেবে উদ্যোগ নেওয়া হচ্ছে। হাসনাত আব্দুল্লাহর পোস্টে দরিদ্র সময়ের উজ্জীবিত হওয়া এবং ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলা হয়েছে, যা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখা যাচ্ছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার। হাসনাত আব্দুল্লাহর পোস্টে দরিদ্র সময়ের মধ্যে উজ্জীবিত হওয়া এবং ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলা হয়েছে, যা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা। তিনি আওয়ামী সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের বিরোধিতা ও সংগ্রামের প্রেক্ষাপটে সব রাজনৈতিক দলকে একসাথে আসার আহ্বান জানিয়েছেন। তিনি এ সময় বিভাজন ও দলাদলির পরিবর্তে ঐক্য গড়ে তুলতে চান, যা একটি নতুন আন্দোলনের সূচনা করবে। বিগত বছরের সহিংসতা, নিপীড়ন ও মানবাধিকারের লঙ্ঘনের প্রতি সজাগ দৃষ্টি দিয়ে তিনি একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখান, যেখানে সকল দল একত্র হয়ে কাজ করতে পারবে। এছাড়া হাসনাত আব্দুল্লাহ দেশে শান্তি ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন এবং সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতার মাধ্যমে গণ অভ্যুত্থানের লক্ষ্যে এগিয়ে যাওয়ার তাগিদ দেন। এই আর্জি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখা যাচ্ছে, যেখানে সকল স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা স্পষ্ট। এই ছিল রাতের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।